সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমরা সোলে পৌঁছানোর পরপরই সোল স্টেশনের খুব কাছে ছোট একটি এয়ারবিএনবিতে উঠেছিলাম আমরা দুদিনের জন্য, কারণ এখানে অলমোস্ট সব কিছুই বুকড ফুল সিজনের কারণে। তবে এই ছোট রুমটির মাঝখানে এয়ারবিএনবি ওনার সব কিছুই অ্যারেঞ্জ করে দিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। বেরোতে হতেই আব্বু আব্বুর ফোন রেখে আসছে। আব্বু আব্বুর ফোন রেখে আসছিল। গুড মর্নিং। সো আজকে হচ্ছে আমরা সোল ঘুরবো। আজকে সোলের যেটা আমার অনেক দিন আগে থেকে প্ল্যান ছিল এবং আমার খুব পছন্দের একটা জায়গা, সেটা হচ্ছে যে প্যালেস। আমার অনেকগুলো প্ল্যান, 10টা জায়গা প্ল্যান করে রাখছি। আমরা আছি সোল স্টেশনের পাশের এরিয়াটাতে এবং এখান থেকে হচ্ছে আমরা আগামীকালকে শিফট হয়ে যাব মাই ফেভারিট প্লেস এতোয়ানে। গতবার যখন আসছিলাম আমরা এতোয়ানেই ছিলাম এবং দ্যাট ইজ এ ভেরি হ্যাপেনিং প্লেস। আমার খুব পছন্দের একটা জায়গা এতোয়ান। এবার ভেবেছিলাম মিয়ংদংয়ে উঠবো, কিন্তু মিয়ংদংয়ে কোনো অ্যাভেলেবিলিটি নাই এখন। ফুল সিজন, টুরিস্ট সিজন, বিকজ হচ্ছে চেরি ব্লসমের সিজন, তাই মিয়ংদংয়ে আমরা জায়গা পাইনি। সেই এতোয়ানেই আবার উঠছি। বাট মানে দ্যাট ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট, কারণ হচ্ছে যে আমার আগের বারের অনেক স্মৃতি আছে সেখানে। তাই ভেবেছি যে এবার গিয়ে আবার সেই একই জায়গাগুলো ঘুরবো, দেখবো, ভালো লাগবে। আপনাদেরকেও সাথে সাথে ঘুরাবো। আব্বু আম্মুও বের হয়ে গেল। ফাইনালি আব্বু ফোন নিয়ে আসছে। আম্মু আমার ফোন নিয়ে আসছে, তারপর আমার ফোন খুঁজে পাচ্ছি না, তখন আর কি দেখলাম যে তোমার আম্মুর ফোন রেখে আসছে, আমি নিয়ে আসলাম, তারপর দিলাম, তারপর চেঞ্জ করলাম। এখন আমরা যাচ্ছি চিয়ংগি প্লাজাতে, কিন্তু যেহেতু আমরা সোল স্টেশনের সামনেই আছি তাই দিনের বেলার সোল স্টেশন ঘুরে এরপরে হচ্ছে চিয়ংগি প্লাজা যাব। এটা হচ্ছে আমাদের বাসা থেকে সব থেকে কাছের এক্সিট বা এন্ট্রান্স, 15 নাম্বার এক্সিট। সোল স্টেশন হচ্ছে সাউথ কোরিয়ার মেইন রেল স্টেশন। এখানে মোটামুটি 8টি ট্রেন আছে, যেটি কিনা ইন্টারসিটি কানেক্টেড, আর টোটাল 15টা প্ল্যাটফর্ম। এরই সাথে এর সাবওয়ে সেকশনও অ্যাডেড আছে, যেখানে 288 সাবওয়ে রান করে আর ইন টোটাল 311 কিলোমিটার লোকেশন জুড়ে কভার করে। আর তাই এই স্টেশনটি 24/7ই এরকম বিজিয়েস্ট স্টেশন হিসেবে থাকে। 여호와의 정직하심을 나타내리로다. 여호와는 나의 우리도 이 세상 떠날 때 주님과 영원히 살게 돼. 어디서 সোল স্টেশনের মেইন এন্ট্রান্সের সামনে এই শহরের সবথেকে বড় সিটি সার্ভিস স্টেশন। এখানে সবগুলো বাসই এসে থামে এবং বাসের সামনে এবং আশেপাশে চতুর্দিকে বাসের নাম্বার লেখা থাকে। আমরা 150 নাম্বার সিটি বাসে যাচ্ছি। সিটি বাসে গিয়ে আমরা সোল সিনমুনে নামবো। এরপর 1 মিনিট হাঁটার পর আমরা চিয়ংগি প্লাজাতে যাব। এই 150 নাম্বার বাসে সোল স্টেশন থেকে সোল সিনমুনে যেতে মোটামুটি 3টা স্টেশন পড়ে আর সময় লাগে 18 মিনিটস। আমরা সোল সিনমুনে নেমে গেলাম। আম্মু এখানে আবারও টিউলিপ ফুল দেখে টিউলিপের সামনে দাঁড়িয়ে গেল ছবি তোলার জন্য। একটা জিনিস দেখে আমার খুব খারাপ লাগলো, সেটা হচ্ছে আমাদের পেছনে অনেকগুলো দেশের পতাকা। এতগুলো দেশের পতাকা কিন্তু বাংলাদেশের পতাকা নেই। ইসরায়েলের পতাকাও আছে, ইন্ডিয়ার পতাকাও আছে, কিন্তু বাংলাদেশের পতাকা নেই। এটা আমার খারাপ লাগলো। আমরা এখন চলে আসছি চিয়ংগি প্লাজাতে। এটাই হচ্ছে চিয়ংগি প্লাজার সিম্বল। সামনে হচ্ছে অনেক ফ্লাওয়ার গার্ডেন এরা সেল করে, আর এই পাশটা হচ্ছে ফাউন্টেন। এই ফাউন্টেনটাকে সাউথ কোরিয়ার সিম্বল হিসেবে ক্লেম করা হয়।
আমরা যখনই সাউথ কোরিয়া লিখে সার্চ করি অথবা সোল লিখে সার্চ করি, এই ফাউন্টেনটা এবং এর পেছনের যে লোকেশনটা সেটা দেখা যায়। আমি যখন গতবার এসেছিলাম তখন এই ফাউন্টেনটাতে অনেক সময় কাটিয়েছি। তখন অবশ্য একটু ডিফারেন্ট ছিল। ওপরে পুরোটা জায়গাতে গ্রিন কালারের আমব্রেলা ছিল। এই জায়গাটাতে সবাই ওখানে দাঁড়িয়ে কয়েন ফেলে কোনো একটা উইশ করে। যদি কয়েনটা জায়গা মতো পড়ে তাহলে দে এক্সপেক্ট যে তাদের উইশটা পূরণ হবে। এই জায়গাতে ঘুরতে ঘুরতে আমরা সাউথ কোরিয়াতে পরবর্তীতে যারা ঘুরতে আসবে তাদের জন্য ছোট্ট একটি টিপস দিয়ে দিই। অনেকেই হয়তো জানে না সাউথ কোরিয়া খুবই ট্রাভেল ফ্রেন্ডলি একটা দেশ। এখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকলেও যাতায়াতে কোনো ধরনের প্রবলেম হবে না। এই দেশটি একটি ক্যাশ ফ্রি দেশ। এখানে সিটিজেনের পাশাপাশি ফরেনারদের জন্য রয়েছে টি মানি কার্ড। সেটা যে কোনো গ্রসারি স্টোর থেকে পারচেস করতে পারবে। সে কার্ডটি যে কোনো মেট্রো স্টেশন, সাবওয়ে স্টেশন কিংবা গ্রসারি স্টোরেও খুব ইজিলি রিচার্জ করা যায় এবং সেখানে রিচার্জ করে যে কোনো ধরনের শপিং থেকে শুরু করে সকল ধরনের ট্রান্সপোর্টের ক্ষেত্রেও ইউজ করতে পারবে। এই কার্ডের প্রাইস হচ্ছে 3000 কোরিয়ান ওন। আর এই কার্ডটির সাথে থাকলে প্রতিবার পাবলিক ট্রান্সপোর্টে 100 ওন করে ডিসকাউন্ট থাকে। আমরা চিয়ংগি থেকে 5 মিনিট হাঁটার পর চলে আসলাম গঙ্গামুন স্কয়ারে। এটা হচ্ছে সেনাপতি আর পিছে একটা স্ট্যাচু আছে, ওটা হচ্ছে রাজার স্ট্যাচু। আমরা ওখানেও নিয়ে যাব। এখান থেকে যে দেখা যাচ্ছে ওই যে ওইটা হচ্ছে চিয়ংগি আর এটা হচ্ছে গঙ্গামুন স্কয়ার। আমরা যারা অনেক কে ড্রামা পছন্দ করি তারা অবশ্যই এই জায়গাটা চিনি, কারণ অলমোস্ট প্রতিটা কে ড্রামাতেই যারা সোলকে বেস করে দেখায় তারা এই প্লেসটা দেখিয়ে থাকে। আর এটাই হচ্ছে হার্ট অফ দ্য সোল, যেখান থেকে চারিদিকটা কনসিডার করা হয় কিলোমিটার ওয়াইজ। কে ড্রামার মধ্যে আমার সবথেকে ফেভারিট অ্যাক্টর লি মিন হো। আর লি মিন হোর দুইটা সিরিজ, একটি হচ্ছে সিটি হান্টার আর আরেকটি দি কিং, এর শুটিং এই প্লেসে করা হয়েছে। আর সেখান থেকেই আমার খুব ইচ্ছা এই প্লেসটি খুব কাছে থেকে ঘুরে দেখার। আর এই সেনাপতির পেছনেই রয়েছে সেই আমলের একটি ওয়াচ, আর এরই সাথে রয়েছে কিং সেজংয়েরও স্ট্যাচু। এই স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ ছবি তুলে নিলাম, যেটা আমাদের স্মৃতিতে থেকে যাবে। 2017-এও আমার এরকম একটি ছবি আছে। আর এরপর আমি খুব ডিটেইলিংয়ের সাথে এই কিং সেজংকে খুব কাছ থেকে ভিডিও করে নিলাম। যে কোনো ধরনের স্ট্যাচু দেখলে আমরা শুধু সেটার বাহ্যিক দিকটাই দেখি, কিন্তু এটার ডিটেইলিংগুলোও খুব সুন্দর করে কারুকাজ করা আছে। আর এখানেও তার ব্যতিক্রম নয়, যেটা দেখতে খুব ভালো লাগলো। এখন আমরা যাব রাজার প্যালেসে। ওই যে দেখা যাচ্ছে রাজার প্যালেসটা। এই প্যালেসে এন্ট্রান্স ফি হচ্ছে পার পারসন অ্যাডাল্ট 3000 কোরিয়ান ওন। আর যারা 64 এজের ওপরে তাদের জন্য এখানে প্রাইস হচ্ছে ফ্রি। আর যারা কোরিয়ান সিটিজেন তারা এখানে দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম হানবক পরে আসে। হানবক হচ্ছে ওদের ন্যাশনাল ড্রেস। ওই যে পেছনে মেয়েদেরকে দেখা যাচ্ছে সেটা হচ্ছে হানবক। কারণ যখন তারা হানবক পরে আসে ওদের জন্য এন্ট্রান্স ফ্রি হয়ে যায়, সেটা যে কোনো ডে হোক, হলিডে হোক বা কোনো রেগুলার ডে হোক। আমার ধারণা ছিল কেবলমাত্র যারা কোরিয়ান সিটিজেন তারাই এখানে হানবক পরে আসে আর এরপরেই এন্ট্রান্স ফ্রি হয়ে যায়। কিন্তু পরবর্তীতে জানতে পারলাম প্যালেসের ওয়েস্ট একটা গেট আছে, সেই গেটের কিছুটা দূর এগিয়ে গেলেই সেখানে প্রচুর পরিমাণে শপ আছে যেখানে হানবক রেন্টাল অবস্থায় পাওয়া যায়। এখানে অনেক ফরেনাররাও আসে হানবক পরার জন্য। এখানে 2 ক্যাটাগরিতে হানবক রেন্টাল দেয়া হয়, একটি হচ্ছে আওয়ারলি বেসিস আর আরেকটি ডে লং বেসিস। আমি বলবো যারা হানবক পড়তে ইচ্ছুক তাদের ডে লং বেসিসেই নেওয়া উচিত। এখানে মেল, ফিমেল, চিলড্রেন সব ধরনেরই হানবক পাওয়া যায়। হানবকের প্যাকেজটি খুব সুন্দর। ড্রেস কোডের সাথে সাথে তারা হেয়ার স্টাইলও করে দেয় এবং মেকআপও করে দেয়। আর এরই সাথে এরা সেই আমলের ব্যাগও দিয়ে দেয়, যাদেরকে দেখলে একেবারেই মনে হবে যেন আমরা সেই আমলে চলে গিয়েছি। হানবকের প্রাইস শুরু হয় 15,000 ওয়ান থেকে শুরু করে 45,000 ওয়ান পর্যন্ত দেখেছি আমরা। তবে 45,000 ওয়ানের হানবকগুলো দেখতে খুবই গ্ল্যামারাস হয়। এখানে হানবকের প্রাইস লেখা আছে। হানবকটা দেখছি, দুজনেরই হানবক। হানবকটা অনেক সুন্দর। এই ছেলেটাও মেয়েটাও খুবই সুন্দর হানবকটা। আমার হানবক পরার ইচ্ছা ছিল, এর জন্য গিয়েছিলাম। কিন্তু আসলে হানবক করতে
সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টার মতো, কারণ তারা ফার্স্টে ড্রেস করায় এন্ড দেন হেয়ার স্টাইলিং করায়, তারপর মেকআপ করায় ওই সময়ের মতো। এরপরে ওরা পাঠিয়ে দেয় ঘোরার জন্য, তারপর পুরা প্যালেসটা ঘুরে আবার ওদের কাছে গিয়ে ফেরত দিয়ে আসতে হয়। এর জন্য হ্যান্ডবুকটা পড়া হলো না, বিকজ হচ্ছে যারা এই প্যালেসে সারাদিন স্পেন্ড করবে বা হচ্ছে প্যালেসটাকে হাফ ডের মতো স্পেন্ড করবে, তারা হ্যান্ডবুকটা পড়ে সময় কুলাতে পারবে। 탑승문 밖으로 이동하셔서 관람해 주시기 바랍니다. We have an announcement for our visitors. The Royal Guard Unit's open training is taking place in front of the Hyeopseong Moon Gate. If you would like to watch them practice, please go to the Hyeopseong Moon Gate. 各位游客，大家好！现在学生门外侧正在进行守门军。এটা হচ্ছে রয়্যাল গার্ড ট্রেনিং সেরিমনি। প্যালেসের ভেতরে যাওয়ার জন্য টিকিট নিতে হলো, 3 জনের জন্য 3000 করে 9000 ওয়ান। আর যারা হ্যান্ডবুক পরে আসে তাদেরকেও ফ্রি টিকিট নিয়ে এন্ট্রান্স নিতে হয়। আমরা প্যালেসের ভেতর এন্ট্রি নিয়ে নিলাম, আর এসেই দেখি এখানে প্রচুর ভিজিটার্স এসেছে। আজকে রয়্যাল গার্ড ট্রেনিং সেরিমনি চলছে, আর এর জন্যই হয়তো আজকে এতটা ভিড়। এমনিতে উইকেন্ডে অনেক বেশি ভিড় থাকে। এখানে যে মহলটার বাইরে গেটের মধ্যে প্রচুর মানুষ ভিড় করে আছে, এটি হচ্ছে একটি দরবার হল। আর এই দরবার হলে ভেতরে কি আছে সেটা দেখার জন্য ভিজিটার্সরা উপচে পড়েছে। ভেতরে গিয়ে দেখলাম ভেতরের ডেকোরেশনগুলো, কারুকাজগুলো খুব স্পষ্টভাবে এখনও রিপ্রেজেন্ট করছে, আর মহলটা প্রচুরই কালারফুল। এটা আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ওপরের ছাদ, আর এর পাশে সেই ছাদগুলোকে কিভাবে ডেকোরেট করে নিচ পর্যন্ত নেমেছে আমরা সেটাই দেখছি। আর সামনে যেই বসার জায়গাটা দেখা যাচ্ছে সেখানে রাজা বসে তার নিজের দরবার চালাতো। যে কোনো ধরনের হুকুমদারি থেকে শুরু করে শাসনামল কি নিবে ব্যবস্থা সেটা এখানে বসেই দিত। এটা দেখা শেষ করে কিছুটা হেঁটে গিয়ে আমরা আরও একটা গেট পার হচ্ছি, এবং সেই গেটের ভেতরে যাওয়ার পর আমরা আরও একটি মহল দেখতে পেলাম। এই মহলে বসে রাজা তার রাজ্যসভার যে কোনো ধরনের বড় ডিসকাশন তার মন্ত্রীদের সাথে অথবা তার উপদেষ্টার সাথে আলাপ আলোচনা করে নিত। Good timing. The sun's coming out. এটা হচ্ছে রানীদের গোসলখানা। আগে যখন রানীরা গোসল করতো তখন এই গেটগুলো বন্ধ করে দেয়া হতো। এটা হচ্ছে রাজা সেই তরবারি শেখার প্রশিক্ষণ কেন্দ্র, কিন্তু এটা বন্ধ করে রেখেছে নর্মাল মানুষের জন্য। এটা শুধু স্পেশাল অকেশনেই ওপেন করা হয়। যারা এখানে আসতে ইচ্ছুক তাদেরকে আমি বলবো এই রাজপ্রাসাদে আসলে প্রচুর পরিমাণে হাঁটতে হয়। চারিদিকটা হেঁটে ভালো করে ঘুরে দেখতে হলে এখানে সারা দিন মোটামুটি 3 ঘন্টার মতো সময় লেগে যাবে। এখন আমরা যাচ্ছি রাজার লাইব্রেরিতে। এটাই একমাত্র জায়গা যেখানে আমাদের ভেতর পর্যন্ত যাওয়ার অনুমতি আছে।
ভেতরে ঢুকতেই আমরা দেখি রাজার নিজের হাতে লেখা বিশাল বড় একটা চিঠি রাখা হয়েছে, যেটা সেই আমলে রাজার যুদ্ধের বিষয়ে পরিকল্পনা নিয়ে লিখেছিলেন। এদিক দিয়ে দোতলায় যেত, যেটা এখন বন্ধ করে রাখা আছে। এটা কিং এর পোর্ট্রেট। আব্বু এখানে দাঁড়ায় ছবি তুলছে লাইব্রেরির সামনে। আমরা রাজার লাইব্রেরি দেখে নিলাম। ভেতরে রাজার একটা পোর্ট্রেট ছিল, আর ছিল যে রাজাটা 1881 থেকে হচ্ছে এই এম্পায়ারটা দাঁড়া করিয়েছে এবং 1885-এ উনি মডার্নাইজেশনের জন্য চিন্তা করেছে। আর এর পাশাপাশি আমরা ওখানে কিছু বুকস দেখলাম এবং রাজার হাতের লেখার একটা চিঠি দেখতে পেলাম, যেটা আমি শুরুতে দেখিয়েছি, এবং রাজার একটা বসার জায়গা যেখানে বসে আব্বু অ্যাকচুয়ালি কিছু ছবি তুলে নিল। সেখানে বসে রাজা হচ্ছে তার বুকসগুলো পড়তো। আমাদের সামনে যে দুটো মেয়ে আর একটি ছেলে আছে, এরা তিনজন ইউকে থেকে বিলং করে, আর এরা তিনজনই সেই হানবক রেন্টাল স্টোর থেকে হানবক পরে এসেছে, আর ওখানেই তাদেরকে এত সুন্দর করে হেয়ারমান করে দিয়েছে। আমরা যতই ভেতরে যাচ্ছি ততই গেট আর ততই প্যালেস দেখছি, একের পর এক শুধু দেখেই যাচ্ছি, আর এতেই অনেকটা সময় পার হয়ে গেছে। তাই ভাবলাম এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনে মুভ করা দরকার। নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমরা সাউথ গেট দিয়ে বের হয়ে গেলাম, আর ঠিক এরই সংলগ্ন ন্যাশনাল ফোক মিউজিয়াম অফ কোরিয়া আমরা দেখতে পেলাম। এরই ব্যানার এখানে দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে তার গেট। আমরা এখানে গিয়ে দেখছি বিভিন্ন ধরনের মিউজিয়ামের থ্রুতে সেই রাজপ্রাসাদের হিস্ট্রি দেখানো হচ্ছে, আর তখনকার দিনের কালেকশন করা অনেক স্মৃতি এখানে মিউজিয়াম আকারে রেখে দেয়া আছে। এটা রাজার ড্রেস, পাথর দিয়া পুরারা ঝাড়গ্রাম পাথর। এটা একটা গেম, এই সার্কেলে দাঁড়ালে এই গেমটা স্টার্ট হবে, এবং ওরা যেরকম যেমন করবে আমাদেরও সেম সেম করতে হবে। এই মিউজিয়ামে টোটাল 3টা হল রুম আছে, আর এক একটা হল রুম ঘুরে দেখতে মোটামুটি 45 মিনিটসের মতো সময় লাগে। সো ইন টোটাল এখানে 2.5 ঘন্টার মতো আমাদের সময় গেল। সব কোরিয়ান ডেজার্ট রাখা আছে। প্রতিটা হল রুমে খুব বেশি অ্যাট্রাক্ট করে, আর এর জন্যই কোনো কিছু না দেখে ফিরে আসাটা আমাদের কাছে খারাপ লাগছিল।
মনে হচ্ছিল যে আরও অনেক কিছু দেখার আছে, তাই পুরোটা দেখেই যাই। তাই একটার পর একটা দেখতে দেখতে আমাদের অনেকটা সময় চলে গেল। হয়তোবা আজকে এরপর তেমন কিছু দেখতে পারবো না, আর এরপরেই আমরা হয়তোবা বাসায় চলে যাব। এখন আমরা এই প্যালেস থেকে বের হয়ে যাচ্ছি। এগুলো হচ্ছে গ্রেভইয়ার্ড। রাজাদের আগেকার দিনের এই পাশটাতে হচ্ছে সবাইকে কবর দিত, আর এদিকে একটা এক্সিট গেট আছে। আজকে অলরেডি অনেকটা সময় পার হয়ে গেছে আর আমরা অনেক টায়ার্ড, তাই আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।